মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস। কারো কাছে দেশের ডিজিটাল মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপ্লব, আবার কারো কাছে এমএফএস এর প্রসঙ্গ উঠলেই প্রথম প্রশ্ন আসে, ক্যাশ আউট চার্জ এত বেশি কেন? তবে দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে এমএফএস যে যুগান্তকারী ভূমিকা রেখেছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এই সেবাটিকে বুঝে সমালোচনা করি, নাকি কেবল আংশিক তথ্যের উপর ভিত্তি করেই মতামত দিই? আমাদের আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তরই খুঁজে দেখব। একবার ভেবে দেখুন তো, 2010 সালের আগে কাউকে টাকা পাঠানো কতটা ভোগান্তির বিষয় ছিল। তখন টাকা পাঠাতে নির্ভর করতে হতো ডাক বিভাগের মানি অর্ডার বা কুরিয়ার সার্ভিসের উপর। নির্দিষ্ট শাখায় নগদ টাকা জমা দেওয়ার পর কুরিয়ারের মাধ্যমে তা গন্তব্য শাখায় পৌঁছাত এবং প্রাপক পরিচয়পত্র দেখিয়ে টাকা সংগ্রহ করতেন। পুরো প্রক্রিয়ায় সময় লাগত 3 দিন থেকে 2 সপ্তাহ। তাই জরুরি প্রয়োজনে হাতে হাতে টাকা পাঠানোই ছিল একমাত্র ভরসা। তাছাড়া গত 54 বছরে দেশে নতুন নতুন ব্যাংক যুক্ত হয়ে বর্তমানে 65টি ব্যাংক প্রায় 11,000 শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। কিন্তু এতগুলো ব্যাংক ও শাখা থাকা সত্ত্বেও মাত্র 3 কোটির কিছু বেশি মানুষ ব্যাংকিং সেবার আওতায় এসেছে, যার প্রায় 80% ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক। অর্থাৎ বাংলাদেশের সদর উপজেলা পর্যায়ের পর ব্যাংকের শাখা খুব একটা দেখা যায় না। বর্তমানে কিছু ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করলেও সাধারণ মানুষের কাছে ব্যাংক এখনও অস্বস্তির জায়গায় রয়ে গেছে। পাশাপাশি রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, সাক্ষরতা ও ফাইন্যান্সিয়াল লিটারেসির সীমাবদ্ধতার কারণে দূরের ব্যাংকে যাওয়া অনেকের জন্যই ঝুঁকিপূর্ণ। তার উপর বর্তমানে ব্যাংকে টাকা রাখার নিরাপত্তা নিয়েও মানুষের আস্থা কমেছে। একটি দেশের খেলাপি ঋণের হার 32.2% পৌঁছানোয় ব্যাংকে টাকা রাখা বা লেনদেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াটাও স্বাভাবিক। তবে 2010 সালের পর থেকে এই চিত্র বদলাতে শুরু করে। আর এই পরিবর্তনের চালিকা শক্তি ছিল দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস। মূলত দেশব্যাপী মোবাইল নেটওয়ার্কের বিস্তৃতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক বিকল্প আর্থিক সেবা হিসেবে এমএফএস চালু করে। 2011 সালে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা চালু করে, যা বর্তমানে রকেট নামে পরিচিত। এর মাত্র 3 মাস পর যাত্রা শুরু করে বিকাশ। পরে আরও কয়েকটি এমএফএস এলেও বর্তমানে তৃতীয় বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে নগদ ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এসব সেবার মূল লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের কাছে শহর থেকে গ্রামের বাড়িতে দ্রুত ও নিরাপদে টাকা পৌঁছে দেয়া। শুরুর দিকের এমএফএসগুলোর বিজ্ঞাপন দেখলেই বিষয়টি স্পষ্ট হয়। গত 15 বছরে সরকার 28টি প্রতিষ্ঠানকে এমএফএস পরিচালনা অনুমতি দিলেও বর্তমানে 13টি প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে এমএফএস শুধু টাকা পাঠানোর মাধ্যম নয়, দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। প্রায় 9 কোটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট এবং 18.5 লাখের বেশি এজেন্ট এই সেবার সঙ্গে যুক্ত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2018 সালের ডিসেম্বরের দৈনিক গড় ডিজিটাল লেনদেন 1070 কোটি টাকা থেকে 2025 সালের ফেব্রুয়ারিতে বেড়ে 5,883 কোটি টাকায় পৌঁছায়। 2026 সালের জুলাইয়ে দৈনিক লেনদেন প্রায় 6,000 কোটি টাকা এবং মাসিক লেনদেন 1,64,726 কোটি টাকায় পৌঁছেছে। এমএফএস এর সবচেয়ে বড় শক্তি শুধুমাত্র মুহূর্তেই টাকা পৌঁছে দেয়া নয়, বরং সময় ও খরচ দুটোই কমিয়ে আনা। ব্যাংক যেখানে সপ্তাহে 5 দিন কার্যকরভাবে 10টা থেকে 3টা পর্যন্ত সেবা দেয়, সেখানে এমএফএস সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় চালু থাকে। ফলে যে কোনো সময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো সম্ভব। পাশাপাশি ক্যাশ ইন, ক্যাশ আউট, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও মোবাইল বিল, 5টি টেলিকমের রিচার্জ, 10 লাখের বেশি মার্চেন্ট পেমেন্ট, অনলাইন কেনাকাটা, 1800টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, সরকারি ফি, কর, 1300টি প্রতিষ্ঠানের বেতন, ডিপিএস, লোন এবং পরিবারের কাছে জরুরি অর্থ পাঠানোর মতো সেবাও এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে এমএফএস এর মাধ্যমে। তবে এত সুবিধার পরও এমএফএস এর সবচেয়ে বেশি সমালোচনা হয় ক্যাশ আউট চার্জ নিয়ে। সম্প্রতি এ চার্জ বাস্তবেই বেশি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং হাইকোর্টেও রুল জারি হয়েছে। বর্তমানে এমএফএস এ ক্যাশ ইনে কোনো চার্জ নেই, তবে ক্যাশ আউটে প্রতি হাজারে 12 থেকে 16 টাকা পর্যন্ত খরচ হয়। তাই অনেকেই দাবি করেন, ব্যাংকে যেখানে 1 লাখ টাকা পাঠাতে মাত্র 51 টাকা লাগে, সেখানে এমএফএসে এত বেশি চার্জ কেন? আসলে ব্যাংক ও এমএফএস সম্পূর্ণ ভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের ব্যবসায়িক মডেলও আলাদা। ব্যাংকে এনপিএসবি, বিইএফটিএন ও আরটিজিএস এর মাধ্যমে অনেক ক্ষেত্রে 1 লাখ টাকা বা তার বেশি লেনদেনে 0 থেকে 100 টাকা পর্যন্ত খরচ হতে পারে। ব্যাংকের প্রধান আয় আসে গ্রাহকের জমা অর্থঋণ, শেয়ার বাজার, ট্রেজারি বন্ড,
এলসি ও বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ থেকে। অন্যদিকে এমএফএসে দৈনিক ও মাসিক লেনদেন, ক্যাশ আউট এবং সেন্ড মানির নির্দিষ্ট সীমা থাকে। ফলে চাইলে এই নির্ধারিত সীমার বেশি লেনদেন করা সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের জমার সমপরিমাণ অর্থ ব্যাংকে সংরক্ষণ করতে হয়। বাংলাদেশে প্রতি 1000 টাকায় এমএফএসগুলো 12, 13, 14, 15 বা 16 টাকা পর্যন্ত ক্যাশ আউট চার্জ নেয়। কিন্তু প্রশ্ন হল, এই পুরো টাকাই কি এমএফএস প্রতিষ্ঠানগুলো পায়? প্রথমেই এই মোট চার্জ থেকে ক্যাশ আউট এজেন্ট কমিশন পান। প্রতি ক্যাশ আউট চার্জের সবচেয়ে বড় অংশ অর্থাৎ অর্ধেকের বেশি পান এজেন্টরা, যারা প্রতিদিন লাখ লাখ টাকার নগদ লেনদেন পরিচালনা ও তার ঝুঁকি বহন করেন। এরপর একটি অংশ যায় ডিস্ট্রিবিউটরদের কাছে, যারা এই এজেন্ট নেটওয়ার্কটি পরিচালনা করেন। বাকি অংশের একটি অংশ দেয়া হয় মোবাইল অপারেটরদের এবং আরেকটি অংশ দেয়া হয় সরকারকে ভ্যাট হিসেবে। সবশেষে অবশিষ্ট অংশটি থাকে এমএফএস কোম্পানির কাছে, যা দিয়েই মূলত কোম্পানির প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার, অপারেশনস, কাস্টমার সাপোর্ট এবং অন্যান্য এক্সপেন্স খরচ করা হয়। যে কোনো ব্যবসার মূল ভিত্তি শুধু পণ্য বিক্রি নয়, বরং এমন একটি ইকোসিস্টেম গড়ে তোলা যেখানে গ্রাহক নিয়মিত সেবা বা পণ্য গ্রহণে আগ্রহী থাকে। যেমন একটি টুথপেস্ট কোম্পানিকে বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের কাছে পৌঁছাতে শুধু একটি ফ্যাক্টরি নয়, 64টি জেলা জুড়ে ডিলার, ডিস্ট্রিবিউটর ও হাজার হাজার রিটেল আউটলেটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিচালনা করতে হয়। একইভাবে দেশের প্রতিটি এফএমসিজি কোম্পানিকে কমপ্লেক্স সাপ্লাই চেইন, ওয়্যারহাউস ও লজিস্টিক্স নেটওয়ার্ক পরিচালনা করতে হয়। আবার টেলিকম কোম্পানিকে প্রায় 1,48,000 বর্গ কিলোমিটার এলাকায় আনইন্টারাপ্টেড কভারেজ নিশ্চিত করতে হাজার হাজার মোবাইল টাওয়ার, ফাইবার অপটিক নেটওয়ার্ক ও টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করতে হয়। অর্থাৎ এইসব ইনভেস্টমেন্টের উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং নির্ভরযোগ্য সার্ভিস ইকোসিস্টেম গড়ে তোলা। আর সেটি দীর্ঘমেয়াদে পরিচালনা, সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ অব্যাহত রাখতে প্রফিট অপরিহার্য। কারণ বিজনেস মডেল অর্থনৈতিকভাবে সাস্টেইনেবল হলেই ওই প্রতিষ্ঠান টেকসই গ্রাহকের জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারে। একইভাবে দেশের এমএফএস কোম্পানিগুলোর ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের কাছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস পৌঁছে দিতে তাদের লাখো এজেন্ট, টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, সাইবার সিকিউরিটি, রেগুলেটরি কমপ্লায়েন্স ও কাস্টমার সাপোর্ট ইকোসিস্টেমে ধারাবাহিক বিনিয়োগ করতে হয়েছে। শুধু একটি অ্যাপ তৈরি করলেই এই সার্ভিস পরিচালনা সম্ভব নয়। প্রতিদিন কোটি কোটি ট্রানজ্যাকশন নিরাপদে প্রসেস করা, ফ্রড প্রতিরোধ, সিস্টেম আপটাইম নিশ্চিত এবং নতুন ফিচার যুক্ত করতে নিয়মিত ইনভেস্টমেন্ট প্রয়োজন। আবার অনেকেই প্রশ্ন তোলেন, ভারতে ইউপিআইয়ে ক্যাশ আউট চার্জ না থাকলে বাংলাদেশে কেন আছে? কিন্তু এই তুলনাটি অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন নয়, কারণ ভারতে আসলে ক্যাশ আউটই করা যায় না। সেখানে বাংলাদেশের মতো এজেন্ট ভিত্তিক দোকানের ব্যবস্থাই নেই। মূলত ইউপিআই কোনো এমএফএস নয়, এটি ব্যাংক অ্যাকাউন্ট ভিত্তিক একটি পেমেন্ট সিস্টেম। 2014 সালের প্রধানমন্ত্রী জন ধন যোজনার মাধ্যমে ভারতের 50 কোটির বেশি মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট বাড়তে থাকায় বর্তমানে ভারতের প্রায় সব পরিবারই ব্যাংকিং ব্যবস্থার আওতায় এসেছে। ফলে অধিকাংশ মানুষ ব্যাংক অ্যাকাউন্ট থেকেই ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেন করে এবং প্রয়োজন হলে এটিএম বুথ থেকে টাকা তুলে নেয়। অন্যদিকে ভারতে প্রায় 2,15,000 এটিএম থাকলেও বাংলাদেশে রয়েছে মাত্র 11,000। অথচ জনসংখ্যার অনুপাতে ভারতের সমপর্যায়ে এটিএম কভারেজ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন 25 থেকে 26,000 এটিএম। মূলত এই ঘাটতি পূরণ করেছে এমএফএসের কয়েক লাখ এজেন্টের নেটওয়ার্কটি। অন্যদিকে এমএফএসের সঙ্গে এমএফএসের তুলনা করলে কেনিয়ার এম-পেসা ও পাকিস্তানের ইজি পয়সাতে ক্যাশ আউট চার্জ বাংলাদেশের বিকাশের চেয়ে বেশি। ছোট অঙ্কের ক্যাশ আউট চার্জ বাংলাদেশের তুলনায় কম হলেও ইজি পয়সাতে 1000 পাকিস্তানি রুপিতে সর্বোচ্চ 20 রুপি পর্যন্ত ক্যাশ আউট ফি দিতে হয়। আর লেনদেনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে এই চার্জও ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই এটিএম ও এমএফএস এজেন্ট ক্যাশ আউটের তুলনার বদলে সমজাতীয় এমএফএস সার্ভিসের মধ্যে তুলনা করাই বেশি যৌক্তিক। দিন শেষে ক্যাশ আউট চার্জ মূলত ক্যাশ ব্যবহারেরই একটি খরচ। তাই আপনি যত কম ক্যাশ তুলবেন এবং যত বেশি সরাসরি ডিজিটাল পেমেন্ট করবেন, ক্যাশ আউট চার্জেরও প্রয়োজন তত কমে আসবে। এ কারণেই সরকার 2027 সালের মধ্যে 75% খুচরা লেনদেন ক্যাশলেস এবং 2031 সালের মধ্যে একটি সম্পূর্ণ ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম মাধ্যম হল বাংলা কিউআর। তবে এই পরিবর্তন শুধু এমএফএস কোম্পানির উপর নির্ভর করছে না, বরং আমরা কত দ্রুত ক্যাশের বদলে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হই সেটার উপরে সবচেয়ে বেশি নির্ভর করছে।